নমস্কার, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়িতে সবাইকে স্বাগত। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আরিয়ান্তের আমরা 14,000 প্লাস করছিলাম। 14,000 প্লাসের যেটা চলছিল সেটা হচ্ছে ফিজিক্সের সিরিজ চলছিল। তো ফিজিক্সের মোটামুটি 3টে সিরিজ হয়ে গেছে, এটা 4 নম্বর সিরিজ চলবে। তো 4 নম্বর সিরিজে আমরা সময় না কষ্ট করে শুরু করব। 53 নম্বর প্রশ্ন হয়ে গেছিলো। আমাদের চলছে কোন চ্যাপ্টার? আমাদের চলছে মোশন মেকানিক্স চ্যাপ্টার চলছিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 54 নম্বর প্রশ্ন থেকে শুরু করা যাক বেশ সময় নম্বর করে। লেটস স্টার্ট। 54 নম্বর প্রশ্ন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের দ্য ক্যাট সারভাইভ ফ্রম দ্য হাইট মাচ মোর দ্যান দ্য হিউম্যান। একটা বিড়াল অবশ্যই পশু পাখিরা মানুষের থেকে বেশি সারভাইভ করে। তো যাই হোক, কি বলছে আমাদের এখানকার ভাষায়, সারভাইভ ফল ফ্রম হাইট বেশি উচ্চতা থেকে পড়তে পারে মানুষের থেকে দেন এনি আদার এনিম্যাল, হিউম্যান অথবা এনি আদার এনিম্যাল থেকে একটা বিড়াল বেশি উচ্চতা থেকে পড়তে পারে কেন? সিরিজ 2012-তে প্রশ্ন এসছে। তো বেসিক্যালি এরকম প্রশ্ন আসেই থাকে, এগুলো কমন সেন্সের প্রশ্ন। এগুলো একটু ভাবনা চিন্তা করে আমাদের যে অপশানগুলো আছে সেখান থেকে দেখে অ্যান্সার দিলেও কিন্তু পারা যায়। তো কেন যেটা অপশানে আছে, ইট হ্যাজ ইলাস্টিক বোনস, থিক ইলাস্টিক স্কিন, ক্যান ইমিডিয়েট অ্যাডজাস্ট ইটসেলফ টু ল্যান্ড অন অল ফোর পজ, মানে পজ মানে যে পায়ের যে পজগুলো থাকে, অ্যান্ড অ্যাবজর্বস দ্য ইম্প্যাক্ট অফ ফল বাই বেন্ডিং, মানে ইম্প্যাক্ট অফ দ্য ফল বাই বেন্ডিং। এরা কী করছে, একটা বিড়াল বেন্ড হয়ে গিয়ে খুব ভালো করে কিন্তু এর মানে যখন পড়ছে গ্রিপ করতে পারছে পা দিয়ে। এক্স্যাক্টলি রাইট এটার জন্য হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। 54 দাগের আনসার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি আমি 55 নম্বর দাগের প্রশ্ন। 55 দাগ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের লিস্ট 1 দিয়ে দিয়েছে এবং লিস্ট 2 দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বলতে হবে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে কোনটা কী কী থাকবে। বিলবোর্ডের মোশন, একটা বিলিয়ার্ডস যে বোর্ড আছে, এখানে কি করছে, একটা গুটিকে এরকমভাবে একটা লাঠি দিয়ে মারা হচ্ছে আর একটা গুটিতে লেগে সেখান থেকে গর্তে গিয়ে পড়বে। তো এই মোশনটাকে ইন জেনারেল আমরা ব্রেথ ইন্টু লেংথ এই রেশিওতেই ভাবতে পারছি, লেংথ আর ব্রেথের বাদ দিয়ে ভাবতে পারছি না। তাই বিলবোর্ড মোশনটা 2 ডাইমেনশনাল মোশনে পড়বে। মোশন অফ ফ্লাইং ইনসেক্ট, আমাদের একটা প্রজাপতি যখন উঠছে স্বাভাবিকভাবে এটা কি করছে, 3 ডাইমেনশনের ভেতর দিয়ে যাচ্ছে। আর মোশন অফ দ্য ফ্রি ফলিং বডি যখন পড়ছে, বস্তুটা যতক্ষণ পড়ছে কেবলমাত্র একটা ডাইরেকশানেই পড়ছে, একটা ডাইরেকশানই থাকছে, আর কোনো ডাইরেকশন থাকছে না। তার মানে হচ্ছে এটা 1 ডাইমেনশন। তার মানে আমরা যেটা পেলাম কি, বিলবোর্ডের মোশনটা 2, ফ্রি ফলিং বা এটা হচ্ছে 3 আর হচ্ছে 1, মানে হচ্ছে 2, 3, 1, মানে 55 সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আমি আসছি 56 নম্বর দাগের প্রশ্ন, যেটা বলতে চাইছে আমাদের 56 নম্বর দাগে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এ পিস অফ পেপার অ্যান্ড এ ক্রিকেট বল আর ড্রপ ফ্রম দ্য সেম হাইট, মানে একটা পেপারের যে একটা ক্রিকেট বলকে এবং একটা ক্রিকেট বল এবং একটা পেপারের একটা পিসকে সেম হাইট থেকে ফেলা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তো বলছে আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন বোথ রিচেস আর দ্য সিমালটেনিয়াসলি, মানে একটা একই সঙ্গে বোথটা পড়বে, দুটোই একই টাইমে পড়বে, কোন টাইমে পড়বে, কোন কন্ডিশন অ্যাপ্লাই করবে। সেম ভেলোসিটি, সেম ডেস্টিনি, সেম মাস, কোনোটাই নয়। ড্রপ ইন দ্য ভ্যাকিউম, যদি আমরা কোনো বাতাসের রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাতাস নিরবিচ্ছিন্ন জায়গায় যদি আমরা একটা পেপারকে এবং একটা ক্রিকেট বলকে ফেলি তাহলে ওটা সেম টাইমে এই ড্রপ নিচ পর্যন্ত পড়বে। তাহলে পরে 56 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আসছি আমরা 57 নম্বর দাগের প্রশ্ন, বলছে 2 স্টোন অফ আনইকুয়াল মাসেস আর থ্রোন ভার্টিক্যালি আপ উইথ দ্য সেম ভেলোসিটি। দুটো স্টোনকে আনইকুয়াল মাসের, একটা হচ্ছে M1 মাস আর একটা হচ্ছে M2 মাস, একটা হচ্ছে M1টা একটু ছোট আর M2টা একটু বড়। এবার এই দুটোকে কি করা হয়েছে, আনইকুয়াল মাসেস আর থ্রোন ভার্টিক্যালি ওপরের দিকে ছোড়া হয়েছে উইথ দ্য সেম ভেলোসিটি, একই ভেলোসিটিতে এর ভি যা ভেলোসিটি, এর ভি তা ভেলোসিটি, এর একই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন হ্যাপেন, কোন কন্ডিশনটা সে হবে, যেই মাসই থাকুক না কেন যদি এরা ভ্যাকুয়ামে পড়ে তাহলে অবভিয়াসলি বোথ উইল রিচ অ্যাট দ্য সেম হাইট, কি হচ্ছে বোথ একই কিন্তু সেম হাইটে পৌঁছবে এবং সেম টাইমে পৌঁছবে। তাহলে আমাদের 58-এর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে কী হবে, সি ইজ দ্য বোথ উইল রিচ অ্যাট দ্য সেম হাইট। বোঝা গেছে 57-এর, তাহলে অ্যান্সার কোনটা হবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আমরা আসছি 58-এর নম্বর প্রশ্ন, ফর এ পার্টিকেল রিভলভিং ইন এ সার্কুলার পাথ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা সার্কুলার পাথে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পাথ পার্টিকেল কত হবে। এ যদি তার অ্যাক্সিলারেশন হয় তাহলে অ্যাক্সিলারেশনটা ইজ কোথায় কোন ডাইরেকশনে হবে, অ্যালং দ্য ট্যানজেন্ট,
অ্যালং দ্য রেডিয়াস, 0 অ্যালং দ্য সার্কামটেন্স। অবভিয়াসলি আমাদের এরকম যখন কোনো বস্তু তার মুভ করছে, তার অ্যাক্সেলারেশন অবভিয়াসলি অ্যালং টু দ্য সেন্টার, কারণ কি হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করছে। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা যেদিকে কাজ করছে সবসময় সেন্টারের দিকে কিন্তু এর অ্যাক্সেলারেশনও সেই ডাইরেকশনে কাজ করবে। তাহলে আমাদের যেটা পাচ্ছি অ্যালং টু দ্য রেডিয়াস হচ্ছে যে অ্যান্সার, 58 এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আমরা আসছি 59 নম্বর প্রশ্ন, যেটা বলছে গ্রাফ দিয়েছে, আমাদের যেটা বলতে হবে ইউনিফর্ম মোশনটা কোনটা রিপ্রেজেন্ট করছে, ইউনিফর্ম মোশন। তো ইউনিফর্ম মোশনের মধ্যে ভেলোসিটি টাইম দিয়েছে, ভেলোসিটি টাইমের আর ডিসপ্লেসমেন্ট টাইমের মধ্যে গ্রাফ দিয়েছে। তো আমাদের এখানে যেটা বলছে ইউনিফর্ম যদি আমরা মোশন দেখতে চাই তাহলে আমাদের এটা লাগবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট লাগবে, আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট লাগবে। এইটা কোনটা মানে হচ্ছে মানে ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে টাইম চেঞ্জ হচ্ছে, মানে আমার যে যতটা টাইমে ততটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্ট, স্লোপটা কিন্তু বারবার কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এরকমভাবে স্লোপটা উঠেছে একই বরাবর। তার মানে এটা পাচ্ছি ইউনিফর্ম মোশন রাখতে গেলে আমাদের গ্রাফটা কোনটা হতে হবে, ডি ইজ দ্য রাইট। কেন হচ্ছে যে আমি বারবার বলছি, আমি আর একটু ভালো করে বলে দিই, ভি ইজ ইকাল টু কি পাই, এস বাই টি। এস কি ডিসপ্লেসমেন্ট, তার মানে আমাদের এই একটা টাইমের ভেতরে টি টাইমে যেটা হয়েছে, ধরো 1 সেকেন্ডে কি 5 সেকেন্ডে হলো, এই টাইমে যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটুকু যা জায়গাটা হচ্ছে এই জায়গাটা ভাগ করেছে, এইটা হচ্ছে ভেলোসিটি। তারপরে আবার এই টাইমে যতটা পাচ্ছি কিন্তু একই কাছাকাছি পাচ্ছি, তাই এর মধ্যে একটা ইউনিফর্মনেস আছে ভেলোসিটিতে, তাই এখানে আমরা ইউনিফর্ম মোশন পাবো। এবারে এটা আমরা পেলাম, তাহলে 59 এর অ্যান্সার কত হলো, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি 60 নম্বর দাগের প্রশ্ন। 60 যেটা বলতে চাইছে যেটা হচ্ছে ওয়াটার ফ্লোজ আউট অফ দ্য হোল, আউট অফ দ্য হোল থেকে একটা ওয়াটার ফ্লো করছে বাকেট, এইটা একটা বাকেট আছে, বাকেটের একটা হোল আছে, এখান থেকে কি হচ্ছে হোলটা প্যারাবোলিক পাথে একটা জল পড়ছে। তো বলছে বাকেটের এখান থেকে যখন জল পড়ছে, এবার আমাদেরকে একটা প্রশ্ন, জলটা পড়ছে কেন পড়ছে, জলের ভিতরে একটা প্রেসার আছে, ফ্রি প্রেসার কাজ করছে, প্রেসারটা কাজ করছে এইচ রো জি, এটা হচ্ছে প্রেসারের ফর্মুলা। এখান থেকে এখন পড়ে এইচ রো, যেটা কি এইচটা হচ্ছে এই যেটা হাইট, এই হাইট থেকে কতটা উচ্চতা থেকে পড়ছে, আর রোটা হচ্ছে কি ডেনসিটি, মানে ঘনত্বটা কতটা, ডেনসিটি আছে কতটা ওয়াল লিকুইডের, আর জিটা কি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বোঝা গেছে, আমাদের এই প্রেসারের জন্য কিন্তু এই প্যারাবোলিক পাথে জলটা পড়ছে। এবারে কথা বলতে চাইছে এটা হচ্ছে ইফ দ্য বাকেট ফলস ফ্রিলি, যদি বাকেটটাকে ফ্রিলি ফেলা হয় তাহলে কি হবে, ওয়াটার ফ্লোটা কী হবে। আমি এবার বলবো যে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে আমাদের জিটা কত হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হয়। ফ্রি ফলিং বডির ক্ষেত্রে জিটা কত, জি হচ্ছে 0, জি হচ্ছে 0, তাহলে জি যদি 0 হয় পি তাহলে কত হবে, 0 হবে। তাহলে যদি পি 0 হয়, প্রেসার যদি আমাদের 0 হয়ে গেছে, তাহলে এখান থেকে জল পড়বে না, পড়বে না, একদমই পড়বে না, তাহলে জলটা স্টপ করে যাবে। তাহলে কথা হচ্ছে, তাহলে যদি ওয়াটার ফ্রি ফলিং বডি জল পড়ছিল প্যারাবোলিক পাথে, যদি ওটা বাকেটটা যদি ছিঁড়ে বেরিয়ে আসে, মানে জলটা যদি পড়তে আরম্ভ করে একটা অনুভূমিক পাথে, মানে ফ্রি ফলিংভাবে, তাহলে কিন্তু ওই জলটা বেরোচ্ছিল যেটা, সেটা কিন্তু বেরোনো বন্ধ হয়ে যাবে। তাহলে 60-এর কোনটা অ্যান্সার হলো, 60-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি আমরা 61 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ওভারঅল ইন্টারভ্যাল অফ দ্য টাইম is either smaller than or equal to the average speed of an object। ভেলোসিটি যেটা এভারেজ পাচ্ছি সেটা কি হচ্ছে আমাদের either smaller or equal to velocity of the speed, এইটা আমরা পাচ্ছি। তো আমাদের যেটা বলতে চাইছে সেম ইন্টারভ্যালের ভেতরে, সেটা এই অপশানটা দিয়ে যেটা বলতে চাইছি, এটার মধ্যে এ এবং বি কি ঠিক, এবং রিজনটা কি দিয়েছে, অ্যাসাম্পশন কি দিয়েছে, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অবভিয়াসলি ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ হচ্ছে ভেলোসিটির ডাইরেকশন আছে, আর কি আছে সেটা হচ্ছে যে অ্যান্ড আর যেটা বলছে তারপরেটা সেটা হচ্ছে স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। অবভিয়াসলি স্পিড ও স্কেলার কোয়ান্টিটি, এটাও ঠিক, কারণ স্পিডের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাগনিটিউড কাজ করে। তাহলে আমাদের যেটা কথা, ভেলোসিটিটা কি বেশি বাড়তে পারে, একদমই বাড়তে পারে না, আইদার ইকুয়াল হবে না হলে স্মলার হবে, কারণ কি এখানে ডিপেন্ড করছে ম্যাগনিটিউডের ওপরে। তার মানে এটা ভেক্টর তো স্কেলার কোয়ান্টিটি তো বোঝাই গেল, কিন্তু এক্স্যাক্টলি এটা নয়, এটার তো কারণ হতে পারে না, কিন্তু এটা ঠিক, কারণ হচ্ছে যে এটা এই কারণেই স্মলার, কারণটা আমাদের এভারেজ ভেলোসিটি যখন আমরা বার করব v1 প্লাস v2 প্লাস v3 করে যে ভেলোসিটিটা বার করব, তো এই যে এভারেজ ভেলোসিটি একটা বেরোলো, এটার সঙ্গে s1 প্লাস s2 প্লাস এই যে স্পিডটা কিন্তু অবভিয়াসলি সবসময় কিন্তু কম হবে, কারণ স্পিডের একটা আমাদের কি আছে ম্যাগনিটিউড আছে, আর এর কিন্তু ডাইরেকশান আছে, আর ডাইরেকশান যখন থাকছে আমাদের কিছু আছে ডিসপ্লেসমেন্ট ম্যাটার করে যাচ্ছে, কারণ ভেলোসিটি আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর স্পিড কি জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কোনো জায়গায় বেশি হতে পারে
কিন্তু ডিসপ্লেসমেন্টটা অবভিয়াসলি কম হবে। তাই সিমিলারলি কিন্তু ভেলোসিটিটা অবভিয়াসলি কম হবে কার থেকে? স্পিডের থেকে। তাহলে আমাদের যেটা অ্যান্সার পাবো, আমাদের 61 অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট বাট আর ইজ নট দ্য ট্রু এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেছে? তাহলে 61 অ্যান্সার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আসছি আমি 62 নম্বর দাগের প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এ বডি হ্যাজ এ ফ্রি ফল ফ্রম এ হাইট অফ 20 মিটার। 20 মিটার থেকে একটা বডি এরকমভাবে পড়ছে, আফটার ফলিং থ্রু এ ডিস্টেন্স 5 মিটার দ্য বডি উড। মানে এটা হচ্ছে আমি 20 মিটারের একটা জিনিস ধরছি, 20 মিটারের ভেতরে যেটা দেখা যাচ্ছে এইটা হাইট থেকে এটা পড়তে শুরু করছে, আফটার 5 মিটার, এটা ধরো 5 মিটারে চলে গেছে, তারপরে দ্য বডি উড কি হবে? লস 1/4 অফ দ্য টোটাল এনার্জি আর 1/4 অফ দ্য পোটেনশিয়াল। এবারে কিন্তু এনার্জির গল্পটা আসছে, এখানে কিন্তু আসবে যেটা সেটা হচ্ছে যে টোটাল এনার্জি হবে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি নয়। কারণ এইখানে যখন বস্তুটা আছে মানলাম যে হচ্ছে যে mgh আছে, mgh কাজ করছে, মাস, হাইট এবং স্পেসিফিক গ্র্যাভিটি কাজ করছে, মানে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি কাজ করছে। বাট বস্তু যখন মুভ করতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কাজ করবে, তাই তো? তাহলে টোটাল এনার্জি নিয়ে আমাকে ভাবতে হবে। এবং যেটা হাইটটা 5 মিটার চলে এসছে মোট 20 মিটারের মধ্যে, মানে 1/4 ভাগ চলে এসছে, মানে আমাদের যেটা দেখা যাচ্ছে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এর 1/4 কমে যাচ্ছে, সিমিলারলি টোটাল যেটা 1/4 এনার্জি লস হবে। তার মানে আমাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আমাদের 62 এ ইজ দ্য রাইট অ্যান্সার, লস 1/4 অফ দ্য টোটাল এনার্জি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার পাচ্ছি আমি 63 নম্বর দাগের প্রশ্ন, যেটা বলতে চাইছেন অবজেক্ট উইথ এ কনস্ট্যান্ট স্পিড, একটা কনস্ট্যান্ট স্পিডে একটা অবজেক্ট যখন মুভ করে ইজ অলওয়েজ অ্যাক্সিলারেট, ইজ নট অ্যাক্সিলারেট, মে বি অ্যাক্সিলারেট, মে অলসো কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট স্পিডে যখন বস্তুটা যাচ্ছে মে বি অ্যাক্সিলারেট সে করতে পারে, যখন একটা বস্তু একটা ইউনিফর্ম স্পিডে সার্কুলার মোশনে ঘোরে কিন্তু তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন থাকতে পারে। তাহলে কি হলো? 63 সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছে 64 নম্বর দাগের প্রশ্ন, এ মোটর ভেহিকিল ইজ মুভিং অন এ সার্কেল উইথ এ ইউনিফর্ম স্পিড। একটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, দ্য নেট অ্যাক্সিলারেশন অফ দ্য ভেহিকেল, একটু আগে যেটা বলছিলাম ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, একটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, তাহলে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তাহলে এর অ্যাক্সিলারেশন অফ দ্য ভেহিকেল কি হবে? অ্যাক্সিলারেশন কি হবে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল অলওয়েজ ফ্রম দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস অফ দ্য এত। এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে আমাদের টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, আমাদের যেটা সেন্টারের দিকে কিন্তু এর অ্যাক্সিলারেশন কাজ করবে। বলা গেছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার নয়, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার বলতে সেন্টার থেকে এই দিকে কাজ করবে না, সবসময় কাজ করবে কিন্তু সেন্টারের দিকে কাজ করবে। টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল কিন্তু অ্যাক্সিলারেশনের ডাইরেকশন থাকবে। বোঝা গেছে? এরপরে আমরা আসছি 65 নম্বর প্রশ্ন, সেটা বলতে চাইছে যে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ, একটা সার্কুলার পাথে মুভ করছে উইথ রেডিয়াস আর অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড ভি। এই আর রেডিয়াসে এবং কনস্ট্যান্ট স্পিড ভিতে কাজ করছে। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফস কারেক্টলি রিপ্রেজেন্ট ইটস অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশনটা কোনটাকে বেটার বলবে? যখন আমাদের একটা রেডিয়াসের আর এর ভেতর দিয়ে কাজ করছে এবং ভির কনস্ট্যান্ট একটা স্পিড আছে, যখন একটা সার্কুলার স্পেস, তাহলে আমাদের এখান থেকে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন আর প্রত্যেকটা অ্যাক্সিলারেশন এবং রেডিয়াসের একটা না হয়েছে, মানে রেডিয়াসটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরে তার সঙ্গে অ্যাক্সিলারেশন করা হয়েছে। এবার দেখা যাচ্ছে কি আমাদের যখন রেডিয়াসটা যত কম থাকবে তার মধ্যে তত অ্যাক্সিলারেশনটা বাড়বে, রেডিয়াসটা যত বাড়বে তখন কিন্তু একটা জায়গায় অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে, অ্যাট এ টাইম কিন্তু অ্যাক্সিলারেশনটা এসে কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে আমরা যেটা বলতে পারি এই কনসেপ্ট যদি আমাদের থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই গ্রাফটা হচ্ছে রাইট গ্রাফ। কারণ আমাদের রেডিয়াস যখন কম ছিল তখন অ্যাক্সিলারেশনটা বাড়ছিল, কনস্ট্যান্ট স্পিড আছে, আমাদের অ্যাক্সিলারেশন সমান কি জানি ইজিক্যাল টু ভি বাই টি। আমাদের এখান থেকে কি পাচ্ছি ভি ইজিক্যাল টু এ ইন্টু টি, তাহলে ডিভি বাই ডিটি ইজিক্যাল টু এটি থেকে এটা আমার থেকে যাচ্ছে এ ইজিক্যাল টু, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন রেডিয়াস যখন থাকছে, রেডিয়াস যখন কম থাকছে তখন অ্যাক্সিলারেশন বাড়ছে, রেডিয়াস যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন অ্যাক্সিলারেশনটা কমতে এসে একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে 65 অ্যান্সার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আপাতত আমাদের এখানেই আজকের মতন শেষ করছি। থ্যাংক ইউ ফর লিসেনিং মাই লেসন। বাই বাই।